This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। আমি একেবারেই গোড়াতে কয়েকটি কথা বলে অনুষ্ঠানটা শুরু করছি যে এই অনুষ্ঠানটি করার ইন্সপিরেশন যারা দিয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা না জানালে হয় না। এনকে ডিজিটাল তার সমস্ত দর্শকদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এবং দ্বিতীয় কথাটি হচ্ছে যে গতকাল থেকে আজকে সকালবেলা অবধি আমার কাছে যে কটি তথ্য এসছে সেগুলো দিয়েছেন প্রবীর বিশ্বাস, এবং প্রবীরবাবু যেটা স্পেশালি করেছেন দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। সেটা হচ্ছে চোরা স্রোত, এবং আরেকটি তিনি মোটামুটি রাহুল গান্ধী থেকে শুরু করে প্রত্যেকের কাছে কমপ্লেন করেছি যে ইভিএম বক্স নিয়ে যখন এত কথাবার্তা, তাহলে ইভিএম বক্সের 20 লক্ষ বক্স যখন চুরি গিয়েছিল তখন তো বলা হয়েছিল যে সেগুলো কোথায় গেল, কি বৃত্তান্ত। নতুন যে বক্সগুলো রয়েছে সেগুলোর কালার চেঞ্জ করে দিলেই হতো। ভেরি গুড প্রপোজাল। তবে এটাও ঠিক যে সেগুলো শোনা হয়নি বা সেগুলোতে ত্রুটি বিচ্যুতি থেকেছে। থ্যাংক ইউ প্রবীরবাবু। আমি এরপরই ধন্যবাদ জানাবো মৃণাল চ্যাটার্জিকে। হি ইজ অলসো আ সেফোলজিস্ট, কিন্তু পাবলিক হয়নি খুব একটা, খুব দ্রুত হবেন। তৃতীয় আমি বলবো অসীম রায়, সেনানায়ক। 1971-এর যুদ্ধে তিনি, ভারত বাংলাদেশের যুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন, পাঞ্জাব বর্ডারে ছিলেন। এবং আমার বন্ধু সজলকান্তি ভট্টাচার্য, অজয় মুখার্জি, এদের প্রত্যেককেই আমি আমার কৃতজ্ঞতা জানাই, কারণ তা নয়তো এই অনুষ্ঠানটি করাটাই বৃথা হয়ে যেত। চলে আসি আজকে যে বিষয়টির দিকে নজর, সেটা হচ্ছে প্রশান্ত কিশোর হঠাৎ করে পঞ্চম দফা ভোটের পর তিনি ফিল্ডে এলেন এবং তিনি জানাচ্ছেন, এর আগেও অবশ্য তিনি জানিয়েছেন, গোড়াতেও তিনি জানিয়েছেন যে কোনোভাবেই জোট, অর্থাৎ কিনা ইন্ডিয়া জোট কোনোভাবেই বিজেপিকে হারাতে পারবে না, বিজেপি 300-র উপর আসন পাবে এবং এ বাংলাতে বিজেপি 1 নম্বরে থাকবে। তো এটার একটা নৈতিক উত্তর দেওয়ার প্রয়োজন আছে এবং এটা আপনাদের জানারও অধিকার রয়েছে। প্রথম কথাটা হচ্ছে যে হুইজ প্রশান্ত কিশোর। এখনই যদি আমি বলি যে প্রশান্ত কিশোর ফালতু লোক, বাজে বকছে, অমুক তমুক, এগুলো বলার কোনো মানে নাই। তার কারণটা হচ্ছে প্রশান্ত কিশোর হচ্ছে অ্যাবসলিউটলি আ প্রফেশনাল ক্যারেক্টার। তিনি রাজনীতিবিদ ছিলেন না, সম্প্রতি হয়েছেন। এবং প্রফেশনাল ক্যারেক্টার মানে তার কাজটা হচ্ছে যে সেলসম্যান, তিনি বিক্রি করবেন এবং বিক্রির প্ল্যানিং, সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর টাইপের। যে একটি প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টটিকে বাজারে বিক্রি করতে হবে এবং বিক্রি করতে গেলে তার উপর কিভাবে প্যাকেজিং হবে, কিভাবে সেটাকে তুলে ধরতে হবে, সেটা যেমন সত্যি তেমন এটাও সত্যি যে প্রশান্ত কিশোরের মানে পূর্বপুরুষ থেকে শুরু করে তারও ক্ষমতা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় যদি অগ্নিমিত্রা পালকে দাঁড় করিয়ে বিজেপি বলতো যে একে জিতিয়ে আনুন, তাহলে প্রশান্ত কিশোর যত বড়ই ওস্তাদ হোক না কেন তাকে জেতাতে পারতেন না। প্রোডাক্টই ভালো হতে হবে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ইজ এ গুড প্রোডাক্ট। খুব ভালো করে শুনুন, আমার প্রত্যেকটা পয়েন্ট খুব ভালো করে শুনবেন। দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে যে 2021-এর পরেও কিন্তু আইপ্যাকের সঙ্গে বাংলার তৃণমূল কংগ্রেসের একটা চুক্তি রয়েছে, যে চুক্তিটা 2026 অবধি, এবং এখানে টোটাল আইপ্যাকের টিম কাজ করছে। আমার বাড়িতে তাদের ফোন এসেছিল সম্প্রতি, কি ব্যাপার কি বৃত্তান্ত কিছু বলবো না, যাই হোক সেটা একেবারে কনফিডেন্সিয়াল একটা লেভেলের ব্যাপার। এরপরে যেটা বলছি যে তারা কিন্তু কাজ করছে প্রতীক জৈনের নেতৃত্বে, এক বিশাল টিম কাজ করছে। সুতরাং তারা কাজ করছেন মানে লোকসভাটাও কিন্তু তার মধ্যে পড়ছে। এমনটা ভাববেন না যে লোকসভাতে মমতাকে হারিয়ে দিয়ে বা পিছিয়ে দিয়ে বা প্রশান্ত কিশোরের বক্তব্য অনুযায়ী তাকে হেলাফেলা করে দিয়ে জিতে বেরিয়ে আসবে, এমন ঘটনাটি কিন্তু ঘটার বোধহয় সম্ভাবনা নেই। কারণ টোটাল টিমটা, মানে সেলস মার্কেটিং টিমের ম্যানেজার ছিলেন হচ্ছে প্রশান্ত কিশোর, কিন্তু বিক্রি বার্তাটা করতেন এরাই, এই প্রতীক জৈন ফেন এরাই। তো অতএব তারা কিন্তু খেলাটা ধরে ফেলেছেন যে কি করে বিক্রি করতে হয়, কি বৃত্তান্ত। দেখুন, আমরা গুটি কতক মানুষ এ বাংলাতে আছি, প্রবীরবাবু আছেন,
মৃণাল আছে, আরও অনেকে আছেন, প্রত্যেকের আলাদা করে কথা বলছি না। অনেকগুলো জায়গায়, অনেকগুলো ইউটিউবে অনেকেই করছেন এবং বাইরেও করছেন। তো সেগুলোর একটা তথ্য জোগাড় করা গেছে এবং সেই তথ্যগুলো পার্ট পার্ট করে আপনাদের কাছে বলবো। আপনারা কিন্তু প্রত্যেকে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তার কারণটা হচ্ছে এই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরা দরকার। প্রথম কথা আপনাদেরকে বলি, একদিন বাদে প্রশান্ত কিশোরের আগমনের কারণটা কি? দেখুন, পঞ্চম দফা অবধি কিন্তু মোটামুটি মহারাষ্ট্র ফরাষ্ট্রের মেন ভোটটা হয়ে গেছে, ষষ্ঠ দফাতে শেষ হয়ে গেছে, আর বাকি সপ্তম, এই ষষ্ঠ এবং সপ্তম বাকি। পঞ্চম দফার জাস্ট আগে আগে আর মহারাষ্ট্র নিয়ে নতুন করে প্রশান্ত কিশোর নাড়াচাড়া করে কিছু করতে পারতেন না। তো পঞ্চম দফার আগে পরে যে কাণ্ডটি হয়েছে সেই ব্যাপারটি হচ্ছে পরিষ্কারভাবে গোবলয়ে অস্বাভাবিক রকম ভোট কমে গেছে নরেন্দ্র মোদীর, এবং নরেন্দ্র মোদী বা তার টিম, মানে গুজরাট লবি বা তার মানে মোটামুটি মোদীকে লিড করছেন যারা, তারা আরএসএস নন, তারা হচ্ছে কি মোদী ইউনিটের একটা গ্রুপ, এবং সেই গ্রুপটার মধ্যে পিএমও টিএমও ইত্যাদি থাকতে পারে, আমার জানা নেই, কারণ আমি যে তথ্যগুলো পাচ্ছি বা যেগুলো করছি সেগুলো আমি যাচাই করিনি। আপনাদের সামনে যতটুকু পেয়েছি ততটুকু দেব, আপনারা বুদ্ধি করে বার করবেন যে হোয়াট ইজ গোয়িং অন। প্রথম কথাটা হচ্ছে যে নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্বোধন করলেন এবং তিনি পুজো টুজো করলেন, মানে রামের অবস্থান থেকে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে সেখানে কিন্তু অমিত শাহ বা কাউকে ইনভাইট করা হয়নি। এক যোগী ছিল, যেহেতু ওটা উত্তরপ্রদেশের ব্যাপার, এবং ইনভাইটেড ছিলেন অবশ্যই আরএসএস এর প্রধান মোহন ভাগবত। লক্ষণীয় বিষয় হচ্ছে গিয়ে যে আরএসএস এর প্রধান মোহন ভাগবত ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও, এবং সাধারণত পুজো আচ্ছাটা এখনো পর্যন্ত হিন্দু ধর্মের ব্রাহ্মণরা ফ্রন্টলাইনে থেকে করেন, সেটা কিন্তু মোদী উদ্বোধন করলেন। নীতিগতভাবে ব্রাহ্মণ সোসাইটি এবং সাধু সন্ন্যাস ওই শঙ্করাচার্য থেকে প্রত্যেকেই এটা প্রতিবাদ করেছিলেন, এবং এটা আইন সিদ্ধ না এবং মোদী পারেন না, কিন্তু মোদী এটা করেছিলেন, যেটা সকলেই বলছেন যে ভোটে এবার রাম মন্দিরটাকে ক্যাপিটাল করার জন্য। আপনাদের বলি, রাম মন্দির শুধুমাত্র উত্তরপ্রদেশে ক্যাপিটাল হয়েছে মাত্র 10%, বাইরে সব মিলিয়ে 2%, অর্থাৎ খায়নি। পরম্পরায় নরেন্দ্র মোদী যখন ফিল্ডে নামলেন তখনও পর্যন্ত কিন্তু এই, আপনারা প্রবীরবাবুর যদি অনুষ্ঠানটা দেখে থাকেন চোরা স্রোতটা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে স্টেপ বাই স্টেপ ডাউন হয়েছে। প্রথমে যখন ফিল্ডে এলেন তখন তিনি কিন্তু রাম মন্দিরটাকে ক্যাপিটাল করার চেষ্টা করলেন। তিনি ক্রমাগত কংগ্রেস এবং ইন্ডিয়া জোটকে ইন্ডি বলে তিনি নানান রকম বিদ্রুপ করলেন এবং নানান রকম কথাবার্তা বললেন, এমন সমস্ত অদ্ভুত যেগুলোর নতুনত্ব একটি তথ্য হয়। কিন্তু প্রথম পর্বের ভোট 102টি আসন হওয়ার পরই সরাসরি তার কাছে সংবাদ চলে আসলো, কারণ প্রত্যেকের কাছে কিন্তু এক্সিট পোলের একটা টিম কাজ করছে, সেটা মমতারও আছে। এমনটা ভাববেন না যে শুধু সেটা নরেন্দ্র মোদী করছেন, প্রত্যেক চিফ মিনিস্টার বা বিগ মিনিস্টার তারা কিন্তু এই কাজটা করছেন। আপনারা খেয়াল করে দেখুন, ভোট পার্সেন্টেজ কম হলো, শেয়ার মার্কেট ধস নামলো, এবং একটু সুরটা যেন বদলালো স্পেশালিস্টদের, এবং রমরম করে সমস্ত পোর্টালগুলো বা এই ইউটিউবাররা হৈ হৈ করে বেরোলো। তারা কিন্তু হিসাবে দেখলেন যে গন্ডগোলের বিপজ্জনক কিছু ব্যাপার, তাদের কাছে তথ্য ছিল, এমনটা ভাববেন না। আমি পরে আরএসএস এর ব্যাপারটা আসছি। সেই তথ্যের উপর ভিত্তি করে তারা কিন্তু পরে স্ট্র্যাটেজি চেঞ্জ করবার চেষ্টা করলেন, এবং দ্বিতীয় পর্বেও দেখা গেল ভোট অনেকটাই কম পড়েছে। প্রায় 13-14 দিন পরে ইসি অর্থাৎ ইলেকশন কমিশনার জানালেন যে ভোট পার্সেন্টেজ ঠিকই আছে, ওটা খুব একটা কমে টমে নেই। কিন্তু তথ্য তাদের কাছ থেকে চাওয়া হয়েছে যেটা কোর্টে পর্যন্ত গেছে, এবং কোর্টে ইলেকশন কমিশনের উপর প্রশ্ন ইত্যাদি করা হয়েছে, তার পক্ষে যাবে না। শুক্রবার দিন তার ফলাফল বেরোচ্ছে এবং সেটা হেলদি নয়, তার কারণ এটা জানাতে হবে, তথ্যাদি জানাতে বাধ্য। তো এটা যখন কাজ হলো না প্রথম দুটি পর্বে, তৃতীয় চতুর্থ পর্বে তিনি খুল্লা আক্রমণ শুরু করলেন বিরোধীদের। দেখুন, 2019-এ নরেন্দ্র মোদী এগিয়েছেন, তার নানান রকম ভার্সন, অসাধারণ বক্তব্য রাখতেন, এবং রাহুল গান্ধী তার পেছন পেছন তাকে আওয়াজ দিতেন, চৌকিদার চোর হয়, মনে থাকলে আপনারা বুঝতে পারবেন। অর্থাৎ মোদী হিন্দুত্ববাদ নিয়ে ঘুরছেন, তারপরে দেখা যাচ্ছে রাহুল গিয়ে সেখানে হাজির হচ্ছেন, রাহুল গিয়ে সেখানে পুজো আচ্চা করছেন, বা বিরোধীদের মধ্যে যারা যারা প্রত্যেকে ডুবেছে, কারণ মোদী এগিয়ে এসছেন, মোদী একটা ইস্যু ছেড়েছেন, সব মিলে সেই ইস্যুটার উপর ঝাঁপিয়ে দিয়ে সেটার 12টা বেজেছে, এবং
বিশাল আসন নিয়ে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসছেন। কিন্তু এবারের ঘটনাটা কিন্তু ভিন্ন। এবার রাহুল মমতারা এগোচ্ছেন এবং তার পেছন পেছন কিন্তু নরেন্দ্র মোদী এগোচ্ছেন। অর্থাৎ রাহুল কিছু বললে সেটাকে কাউন্টার করছে। অর্থাৎ কংগ্রেসের কোটি কোটি টাকার বিজ্ঞাপন দিয়েছে বিজেপি, কিন্তু কংগ্রেসের বিজ্ঞাপনটা নরেন্দ্র মোদী নিজেই করে দিচ্ছেন বিভিন্ন মঞ্চে মঞ্চে। এবং তিনি যেগুলো বলছেন যে মুসলিমরা এসে সব কেড়ে নেবে, এই নেবে সেই নেবে, গাই বাছুর নাকি ভাইস লে লেগা, দো रहेगा তো এক লে লেগা, ইত্যাদি ইত্যাদি বক্তব্য, তো সেগুলোও কিন্তু পাবলিক খুব একটা খাচ্ছে না। তারপরে তিনি সম্ভবত নিউজ 18কে একটি সাক্ষাৎকারে বললেন যে আমি হিন্দু মুসলমান পছন্দ করি না, কাঁদলেন টাদলেন ইত্যাদি ইত্যাদি ব্যাপার। কখন যে কোনটা করছেন, কোনটা ধরছেন আর কোনটা ছাড়ছেন বোঝা যাচ্ছে না। তো এইভাবে যেতে যেতে আরেকটা জিনিস আমি এই ফাঁকে আপনাদেরকে বলে দিই, যারা ইউটিউবার বা ইউটিউব যারা ওয়াচ করেন বা গুগল সার্চ করে যারা করেন, এগুলো একটাও কিন্তু ইন্ডিয়ান কোম্পানি নয়, সব আমেরিকান কোম্পানি বা বিদেশের কোম্পানি। আপনাদের প্রথমেই জানাই যে জো বাইডেন থেকে শুরু করে, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে ন্যাটো গোষ্ঠী এবং টু সাম এক্সটেন্ট রাশিয়া, সাম এক্সটেন্ট চায়না, এরা কিন্তু কেউ চাইছে না নরেন্দ্র মোদী ফিরে আসুন, এমন কথা কিন্তু ভাসছে বাজারে। এবং জো বাইডেন বা তার পার্টি, অর্থাৎ কিনা জো বাইডেনের দল, তারা কিন্তু চিরকাল এই রিপাবলিকান অ্যান্ড যেটা রয়েছে তারা কিন্তু চিরকাল কংগ্রেসকে সাপোর্ট দিয়ে এসছে। নরসিমহা রাওয়ের আমলে নরসিমহা রাওকে, পরবর্তী অধ্যায় কিন্তু তারা মনমোহন সিংকে সাপোর্ট দিয়েছিল, আপনাদের নিশ্চয়ই স্মরণ থাকা উচিত। এবং এই রিপাবলিকান বা এরা সাপোর্ট করেছে কিন্তু নরেন্দ্র মোদীকে, অর্থাৎ কিনা আগের যে ডোনাল্ড ট্রাম্প ইত্যাদিরা ছিলেন। ফলে এই টোটাল বিশ্বের একটা ইনডাইরেক্ট সাপোর্ট রয়েছে। দ্বিতীয় কথা যেটা আমাকে কালকে একটা মগজে ঢুকিয়ে দেওয়া হলো, দ্যাট ইজ অলসো ভেরি ইন্টারেস্টিং। আপনারা দেখবেন যে বিগ বিজনেস হাউস তারা কিন্তু কাজ করছেন, তারা কিন্তু হাওয়াটা বুঝেছেন, তাদের অনেকের হাতে চ্যানেল রয়েছে। এমনটি ভাববেন না যে আদানি আম্বানিকে নরেন্দ্র মোদী গালাগাল করেছেন, সবটাই ফলস। হতে পারে কোনো কোনো ঘটনা হতে পারে, তারা হয়তো ডোনেট করেছে কংগ্রেসকে, আমরা জানতেও পারছি না। দেখুন, দুটোই তথ্য আজকে আপনাদের কাছে তুলে ধরছি, যেটা আপনাদের জানার কথা না তুলে ধরছি। প্রথম কথাটা হচ্ছে, অনিল আম্বানি বলুন বা মুকেশ আম্বানি বলুন, তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক অত্যন্ত ভালো। এখানে ব্যবসাপত্র তারা করছে, এখানে যে বিশ্ব বাণিজ্য মেলা বসে তাতে আম্বানি আসেন এবং মমতার ভূয়সী প্রশংসা করেন এবং সেটা চলছে। আদানির সঙ্গে সম্পর্ক কিন্তু খারাপ নয় মমতা বন্দ্যোপাধ্যায়। একই সাথে আপনারা কি গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন যে হাওয়া খারাপ দেখে জি টিভির মালিক যেমন সরে গেছেন, সেরকম খারাপ কথা বলার কারণেই হোক বা অকারণেই হোক ধীরে ধীরে মুকেশ আম্বানি বা আদানিরাও সরে যাচ্ছেন না? তার কারণটা হচ্ছে শেয়ার মার্কেট ডাউন হলেও আপনারা দেখবেন যে আদানির শেয়ার কিন্তু ডাউন রয়েছে, মাঝখানে একটু উঠেছিল কিন্তু আদানি গ্রুপটা কিন্তু ডাউনেই রয়েছে এবং আম্বানিরও খুব একটা উন্নতি হয়নি। এবং নরেন্দ্র মোদী যে মঞ্চ থেকে বলেছিলেন যে আদানি আম্বানির কালো টাকা নিয়ে রাহুল গান্ধীর কাছে পৌঁছাচ্ছে, আমি ধরে নিচ্ছি কালো টাকা না, কিন্তু একেবারে সহযোগিতা করছেন না গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন? কারণ তারা চাইছে, বিজনেসম্যানেরা, আমাদের ভারতবর্ষের টপ বিজনেসম্যান যারা রয়েছেন, শুধু আদানি আম্বানি বলে না, টাটা থেকে শুরু করে বিড়লা থেকে শুরু করে প্রত্যেকে বিগ হাউস যারা বম্বেতে বসবাস করেন, তাদের কাছে খবর আছে যে কারা আসছে কারা আসছে না। এবং এদের প্রত্যেকের, আদানি বলুন আম্বানি বলুন, এদের প্রত্যেকের কিন্তু এক্সিট পোল করার মতন ক্যাপাসিটি আছে, যার জন্য তাদের শেয়ার মার্কেটটা ডাউন হচ্ছে। তারাই করিয়ে দিচ্ছেন কিনা সেটা যারা অন্তত শেয়ার মার্কেট বোঝেন, আমি খুব সামান্য বুঝি, আমি বলতে পারি। তো এই কারণে রাহুল গান্ধী বা কংগ্রেসের ব্যাংক সিজ হয়ে যাওয়ার পরেও তারা কিন্তু খরচা কমাননি, দিব্যি খরচা করছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, নরেন্দ্র মোদী বলুন বা বলুন অখিলেশ যাদব বলুন, প্রত্যেকেই কিন্তু হেলিকপ্টার ইউজ করছে, প্রত্যেকে করছে, কেন দরকার। রাহুল গান্ধীও তো হেলিকপ্টার ইউজ করছেন এবং রাহুল গান্ধীর দলের প্রচুর নেতারা হেলিকপ্টার ইউজ করছেন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য। অত বড় একটা দেশের সেই পয়সাই বা আসছে কোত্থেকে যদি ব্যাংক সিজ হয়ে থাকে? অর্থাৎ কোনো না কোনো জায়গা থেকে অর্থনৈতিক বা কোনো হেলিকপ্টার দিয়ে হোক, সরাসরি অর্থ দিয়ে হোক বা পরোক্ষভাবে হোক, হেল্প কিন্তু আসছে। এমনও হতে পারে যে বিদেশ থেকেও কিন্তু হেল্প আসতে পারে, ভাববার মতন বিষয়। অ্যান্ড এটা কিন্তু অন্তত সাপোর্ট করা হচ্ছে ইন্ডিয়া জোটকে। কে প্রধানমন্ত্রী হবেন কি বৃত্তান্ত সেগুলো পরের আলোচনা। এবং আম্বানি এবং আদানি জানেন
যতই যেই বলুক না কেন, ইন্ডিয়া জোটের অন্যতম মুখ একটি মমতা বন্দ্যোপাধ্যায়, তারা কিন্তু সক্ষতাটা রেখে যে যদি প্রয়োজন হয়, যদি দিন পাল্টায়, তাহলে এই লিডারদেরকে, অর্থাৎ কিনা যেমন অশোক গেহলট রাজস্থানে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখানে, এদের সঙ্গে বিজনেস হাউসের ভালো সম্পর্ক, তো সুতরাং তারা রিকোয়েস্ট করবে যে ঠিক আছে তুমি এটাকে দেখো এবার। সুতরাং বিজনেসম্যানেরা কারুর বাবার চাকর হন না, তারা কিন্তু পাল্টি মেরে গেছেন অলরেডি। এবং আপনাদেরকে বলি যে এবিপি নিউজ, নট এবিপি আনন্দ, এবিপি আনন্দ দিয়ে ভারতবর্ষের ভোট বিচার করা যায় না, তার থেকে প্রসূন গুপ্তকে দেখলে ভালো ভারতবর্ষের ভোট বুঝতে পারবেন। এবিপি নিউজ, সন্দীপ চৌধুরী বয়স্ক, হঠাৎ তার আবির্ভাব হলো এবং সন্দীপ চৌধুরী সম্বন্ধে যতটুকু জানা যায়, তিনি অ্যান্টি গভর্নমেন্ট, বর্তমান গভর্নমেন্টের বিরুদ্ধেই চিরকাল কথাবার্তা বলেছেন। বয়স্ক, তিনি তার যে প্রোগ্রামগুলো করছেন, প্যানেল ট্যানেল ইত্যাদি, সেগুলোতে মনে হচ্ছে ফান্ডামেন্টালি তিনি যেন মোদীকে সাপোর্ট করছেন, কিন্তু আদতে তা নয়। এমন সব প্রশ্ন করছেন যাতে করে একেবারে তুলোধনা করা হচ্ছে। ফলে রহস্যময় সমস্ত চ্যানেল, এবং আমি কিছুক্ষণ আগে এনডিটিভি দেখছিলাম, এনডিটিভিতে সরাসরি একটি আলোচনা চক্রেতে একেবারে পরিষ্কার বার্তা দেওয়া হলো যে ইসি বা ইলেকশন কমিশনার ত্রুটি করছে, এবং সেই তথ্যটি পুরো এনডিটিভিতে দেওয়া হলো। এই হচ্ছে ভারতবর্ষের বিজনেস হাউস অ্যান্ড আদার্সদের মোটামুটি ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স। দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে যে, ছোট্ট করে বলি যে আরএসএস এবং বিজেপির সখ্যতা চিরকালের। আপনাদের বলি যে আরএসএস বিজেপিকে সাপোর্ট করছে বা বিজেপি আরএসএসকে সাপোর্ট করছে, এরম গল্প নয়। আরএসএস ইজ অ্যান অর্গানাইজেশন যেটা কিন্তু 100 বছর সামনের বছর পূর্ণ হচ্ছে 2025-এ। সেই অর্গানাইজেশনের চারিদিকে অনেকগুলো গ্রুপ রয়েছে, অনেকগুলো গোষ্ঠী রয়েছে, অনেকগুলো ইউনিট রয়েছে। তার মধ্যে স্পোর্টস গ্রুপ রয়েছে, তার মধ্যে সংখ্যালঘু গ্রুপ রয়েছে, তার মধ্যে কৃষক শ্রমিকদের গ্রুপ রয়েছে, তার মধ্যে পলিটিক্যাল গ্রুপ যেটা তার নাম বিজেপি। অর্থাৎ বিজেপি একেবারেই একটি গ্রুপ মাত্র আরএসএসের। আরএসএস ডাইরেক্ট কোনো সময় প্রোপাগান্ডা করে না, কিন্তু তারা হেল্প নামায় এবং তারা জানে যে কী করে একটা দলকে জিতিয়ে আনতে হয় এবং বিজেপিকে তারা জেতায়। যতটুকু শুনলাম যে দীর্ঘদিন ধরে আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে নাকি সম্পর্ক খুব একটা সুবিধার না, বেশ খারাপ নরেন্দ্র মোদী। এবং সম্প্রতি আমি আমার অনুষ্ঠানে বলেছিলাম, নরেন্দ্র মোদী একবার গিয়েছিলেন এই ভোটের মাঝখানে নাগপুরে, কিন্তু নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেননি আরএসএস প্রধান বলেই খবর, সূত্র মারফত জানতে পেরেছি, সত্যি মিথ্যা জানি না। আরএসএস নিউজ যারা করে সেরকম ধরনের একজন অবাঙালির কাছ থেকে তথ্যটি পাওয়া গেল। এবং তারপরে আমরা দেখলাম ঘটনাটা কি, এমন শোনা গেছে যে নীতিন গডকরি অনেকদিন ধরে বিদ্রোহী দলের মধ্যে, অপমানিত হয়েছেন রাজনাথ সিং থেকে শুরু করে পুরনোরা, এবং এই যে 3টে রাজ্যে পরিবর্তন করে দেওয়া হলো মুখ্যমন্ত্রী, এবং এমন সমস্ত পুতুলদের বসিয়ে দেওয়া হলো যেটা গুজরাট লবি, অমিত শাহ এবং নরেন্দ্র মোদী তারা ট্যাকল করবে। এই ব্যাপারগুলো কিন্তু আরএসএস এর কাছে পছন্দ না। যাদেরকে সরানো হলো তারা প্রত্যেকেই কিন্তু অত্যন্ত আরএসএস ঘনিষ্ঠ, প্রত্যেকেই আরএসএস করা। তো তারা কিন্তু আরএসএস এর কাছে বলেছেন নীতিন গডকরির ব্যাপারে, যেটা শোনা যাচ্ছে যে নীতিন গডকরি 2017-18 এইরকম সময় তাকে তার মিনিস্ট্রিটা বারবার করে চেঞ্জ করা হচ্ছিল বলে তিনি নাকি সেটা মোহন ভাগবতকে জানিয়েছিলেন। মোহন ভাগবতের অত্যন্ত স্নেহধন্য নীতিন গডকরি কোনো একটি লাঞ্চের সভায়, সেখানে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীকে ডাকা হয়েছিল, সেখানে মোহন ভাগবত পরিষ্কার বলেছিলেন যে অ্যাডজাস্ট করে নাও, কেন নীতিনের সঙ্গে এরকম বিহেভ করছো। সেই সময় নাকি নরেন্দ্র মোদী অত্যন্ত দুর্ব্যবহার করেন এবং লাঞ্চ ইনকমপ্লিট করে সেখান থেকে মোহন ভাগবত বেরিয়ে চলে যান বলেই খবর, সত্যি মিথ্যে জানি না, সূত্র সব। ফলে তার প্রভাব কিন্তু এবারকার ভোটে প্রবলভাবে পড়ছে। এবং যোগী আদিত্যনাথ, আরেকটি কথা বলছি, নরেন্দ্র মোদী যেদিনকে নমিনেশন পেপার সাবমিট করতে যান, সেদিনকে নরেন্দ্র মোদীর পেছনে কিন্তু এই এনডিএ গ্রুপের নানান লোকেরাও হাজির ছিলেন, এবং যেহেতু উত্তরপ্রদেশ থেকে তিনি দাঁড়ান, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও সেখানে হাজির ছিলেন। নরেন্দ্র মোদী যখন সই করছেন কাগজে, সমস্ত ক্যামেরা, আমাদের দেশের সমস্ত অফিসিয়াল চ্যানেল তার উপর ফোকাস করে রেখেছেন। জানি না কার ইনস্ট্রাকশনে, পেছনেই বসেছিলেন, কিন্তু যোগী আদিত্যনাথ তাকে ব্লার করে দেওয়া হয়েছে, মানে তাকে ঝাপসা করে দেওয়া হয়েছে, তাকে দেখা যাচ্ছিল না, শুধুমাত্র মোদীকে দেখা যাচ্ছে। মোদী এক ও অদ্বিতীয়, তিনি একেবারে ভগবানের জায়গা থেকে এসছেন, বায়োলজিক্যালি এটা তার ধারণা। তিনি নিজের সম্বন্ধে ছাড়া কাউকে তিনি পছন্দ করেন না, বিশ্বাস করেন না, ভয়ঙ্কর মানুষ। এবং সম্প্রতি তাকে তোয়াজ করতে সম্বিত পাত্র তো বলেই দিলেন যে জগন্নাথ দেব নাকি মোদীর ভক্ত।
বলে আবার জিপ টিপ কেটে অ্যাক্সেস কাণ্ড করছেন। সুতরাং মোদির এই তোয়াজের লোক কিন্তু ধীরে ধীরে বিদ্রোহী হচ্ছেন এবং দলের অভ্যন্তরেই দলের এমন একটা অবস্থা দাঁড়িয়েছে 270টি আসনও যদি পায়, 2টি আসন কম, নরেন্দ্র মোদী উইল রিমুভ। এটা আগেও বলেছি, আজকেও বলছি, সেরকম প্ল্যান ছকে রাখা হয়েছে সেকেন্ড থার্ড অপশন, এবং টার্মস কন্ডিশন হয়েছে এরকম ধরনের ইডি সিবিআই হ্যানারে ত্যানারে করে বিভিন্ন রাজ্যকে একটা দুশ্চিন্তায় ফেলা বা চাপ সৃষ্টি করা বা বিরোধীদেরকে জেলে পোড়া, এই সমস্ত কাণ্ড কারখানার থেকে দূরে থাকলে অনেকেই সমর্থন করতে এগিয়ে আসবেন। দ্য চয়েস ইজ নীতিন গাডকারি। এতদূর বলছি। এবার চলে আসি প্রশান্ত কিশোরের ব্যাপারে। মোদি মানে ভাঙবেন তবু মচকাবেন না, নাকি মচকাবেন তবু ভাঙবেন না, যাই হোক, মোদি দেখছেন হাল হকিকত খুব খারাপ। আপনি জানবেন যে আপনারা ইউটিউবটা যদি এখন দেখেন, সেটাও কিন্তু ফরেন, বিদেশের, যেটা বলছিলাম, আপনি ইউটিউব সার্চ করে দেখুন। আমরা 2019-এ যেমন শুধু বিজেপি অ্যান্ড মোদি, মোদি অ্যান্ড বিজেপি, মোদি 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 মোদি, মানে ইউটিউব ভর্তি ছিল। এবারে ইউটিউব খুলে দেখুন, যে কেউ ইউটিউব খুলে দেখুন, শুধু দেখবেন অ্যান্টি মোদি অ্যান্টি মোদি অ্যান্টি মোদি। এটা কিন্তু ইউটিউবের ভেতর থেকে করা হচ্ছে কিনা আমার জানা নেই, বাট রিমুভ করে দেওয়া হয়েছে বিজেপির সমস্ত পোর্টাল ফোর্টাল ইত্যাদিতে। খুব হাতরে ফাতরে কিছু পাওয়া যাচ্ছে, বা ওই লিখলে তবে আসছে, কিন্তু যেগুলো দৃশ্যমান হচ্ছে তার মধ্যে কিন্তু মোদি গ্রুপ বা বিজেপির তথাকথিত ইউটিউবার কম, অত্যন্ত কম। সেখানে রাঠি টাঠিরা এখন মানে তুঙ্গে। কাজেই আমরা সেফোলজিস্ট হিসেবে নিজেদের বলবো না, যারা ভোট গণনাটা বা ভোটের মর্মটা নিয়ে আলোচনা করি মাত্র খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্রভাবে, তারা কিন্তু সেলসম্যান নই। ডেফিনিট করেই প্রশান্ত কিশোর হচ্ছে সেলসম্যান, প্রোডাক্টটা ভালো বিক্রি করে দেবেন, এটা হচ্ছে প্রশান্ত কিশোরের কাজ। আমরা হচ্ছে অ্যাকাউন্ট বা অ্যাকাউন্টেন্ট বলতে পারেন। আমরা গণনাটা করব যে এটার দাম কত হয়েছে, কত টাকা আমার লাভ হলো, কত টাকা আমার লস হলো, সেই অ্যাকাউন্টসের কাজটা কিন্তু আমরা করি। সেইখান থেকে আমার প্রশ্নটা হচ্ছে যে কেন হঠাৎ প্রশান্ত কিশোরকে দ্বিতীয়বার নামিয়ে বিজেপি এগিয়ে রয়েছে এবং পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে থাকবে, এই কথাটা বলানো হলো কেন, বা প্রশান্ত কি নিজেই বললেন? এবার রহস্য আপনাদেরকে বলি যে সম্প্রতি একটা ফেক একটা জিনিস দেখা যাচ্ছে যে প্রশান্ত কিশোরকে নাকি দলের মুখপাত্র করা হচ্ছে। ওটা কিন্তু ফেক, ওটাকে কেউ বিশ্বাস করবেন না, ওটা একদম ফালতু। সত্যি কথাটা বলছি, প্রশান্ত কিশোরকে কে ফিল্ডে নামিয়েছে কিন্তু শোনা যাচ্ছে সূত্র মারফত একেবারে মোদি সাই। এবং প্রশান্ত কিশোরের আগামী দিনের টার্গেট হচ্ছে বিহারের নির্বাচন। তিনি সেখানে ঘুরে বেড়াচ্ছেন। একটা নতুন পার্টি ফর্ম করতে গেলে প্রচুর টাকার দরকার। সেই সহযোগিতাটা তিনি নরেন্দ্র মোদী বা অমিত শাহের কাছ থেকে পাবেন বলেই সূত্র মারফত খবর ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। এবং তাকে এমন একটা টাইমে নামানো হলো যে পঞ্চম দফার জাস্ট আগে, যে গ্রামগঞ্জে পরিবর্তন হচ্ছে কিন্তু শহরের বাবুরা ভোট দিতে আসছেন না, তাদেরকে ভোটমুখী করতে হবে, এবং তারা শিক্ষিত, প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে এবং প্রত্যেকে কিন্তু নেট ঘাটছে। এবং এই তিনটে রাজ্যের উপর টার্গেট করা হয়েছে, বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ। আমরা প্রত্যেকেই দেখছি, আমরা প্রত্যেকেই জানি যে প্রশান্ত কিশোর এই তিনটে রাজ্যের উপর তার কারুকার্য করেছে। তাতে বিহারে সাকসেস হয়েছিল, জোটকে জিতিয়েছিল বিজেপিকে হারিয়ে। উত্তরপ্রদেশে আনসাকসেস হয়েছে, কারণ রাহুল এবং অখিলেশের জোটকে জেতাতে পারেনি, এবং তার জন্য পরিষ্কার প্রশান্ত কিশোর বলেছিলেন যে আমি প্রিয়াঙ্কা গান্ধীকে মুখ করতে চেয়েছিলাম, আমার কথা শোনেনি বলে হেরে গেছে। এবং পশ্চিমবঙ্গে তো আপনারা দেখেছেন 2021-এর ব্যাপার। কিন্তু এবার ইন্টারেস্টিং ব্যাপারটা যেটা, এবার আর তিনি কিন্তু ভোট জাদুকর নয় বা ভোট কুশলী নন, তাকে ফিল্ডে নামানো হয়েছে যে এই তিনটে রাজ্যে আমাদের আসন দরকার। তুমি এমন কিছু বলো, তুমি এই তিনটে রাজ্যে পপুলার, যে কোনো লোক তোমাকে চেনে। তোমাকে বলতে হবে যে বিজেপি এগিয়ে রয়েছে, 400 তারা ধরতে পারবে না ঠিকই, কিন্তু 303-এর থেকে তারা এগিয়ে থাকবে। এবার কে কোন টিভি তাকে ধরবে? টিভিরা তো খানিকটা ঘুরতে গেছে, প্রচুর টাকার বিজ্ঞাপন টিভিরা পেয়েছে, টিভি কোম্পানিরা। তাদেরকে পরিষ্কার জানানো হলো প্রশান্ত কিশোরের ইন্টারভিউ নাও। আচ্ছা, একটা লোক তো একটা টিভিতেই ইন্টারভিউ দেবে, সে যদি একটা টিভিতে গিয়ে বলে যে আগামী দিনে এই ঘটনা ঘটছে, তাহলে আরেকটা চ্যানেল তাকে ধরবে কখনো? কারণ একবার যদি দেখে নেয় তাহলে সেটা এক্সক্লুসিভ হয়, যে কোনো চ্যানেলই। ধরুন চ্যানেল এ বা এবিপি আনন্দ যদি কোনো একটা খবর সেটাকে এক্সক্লুসিভ দেখায়, তাহলে তারাই প্রথম দেখালো, পারতপক্ষে কিন্তু দ্বিতীয় চ্যানেল আর তাকে ধরার চেষ্টা করে না। কিন্তু এক্ষেত্রে দেখা গেল প্রশান্ত কিশোরকে অন্তত 6 জন 7 জন 5 জন ধরলো। এবং একই সাথে বলি, নরেন্দ্র মোদীর প্রায় 40টা সাক্ষাৎকার এবার বিভিন্ন জায়গায় দেখা গেছে বা পত্রপত্রিকায় বেরিয়েছে।
কিন্তু রগরের ব্যাপারটা হচ্ছে খবরের কাগজ ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে শুরু করে আনন্দবাজার থেকে শুরু করে কেউ ফ্রন্ট পেজে এবার আর নরেন্দ্র মোদীর ইন্টারভিউ দেননি বলেই খবর, তারা ভেতরের পেজে ঢুকিয়ে দিয়েছে, কারণ তাদের কাছে বার্তা রয়েছে। পেপারওয়ালারা খুব একটা কম্প্রোমাইজ করে না, এবং তিনি যে ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছেন সেগুলো সাধারণত নরেন্দ্র মোদী কাউকে ইন্টারভিউ দিতেই চান না, এবং দিতে চান না, মিডিয়ার সামনে আসতে চান না, প্রেস মিট করেন না, 10 বছরে একবারও করেননি। কিন্তু আমেরিকাতে গিয়ে তিনি পড়েছিলেন মহা বিপদে। জো বাইডেন তাকে প্যাঁচে ফেলবার জন্যই তিনি কিন্তু বললেন যে, আমেরিকার সাংবাদিকদের বললেন যে আপনারা এনার ইন্টারভিউ নিতে পারেন, বা ইন্টারভিউ না, এর প্রেস কনফারেন্স করে এর কাছ থেকে প্রশ্ন উত্তর করতে পারেন। মোদী পরম অনিচ্ছাতেই কিন্তু করেছিলেন, কারণ ডেমোক্রেট পার্টি, আমার নামটা এতক্ষণ মনে পড়ছে না, ডেমোক্রেট পার্টিটা কংগ্রেসকে ভালোবাসে, রিপাবলিকানরা বিজেপিকে ভালোবাসে। এই ডেমোক্রেট পার্টি চালাকি করে নরেন্দ্র মোদীকে ফেস করিয়েছিল কিন্তু সেদিনকের আমেরিকাতে প্রেস, ওই একটা করেছিলেন। তারপরে এখন যে প্রেসকে দুচক্ষে দেখতে পারেন না, যে প্রেসের সামনে বক্তব্য রাখতে একদম পছন্দ করেন না নরেন্দ্র মোদী, শুধু তার ছবি দেখানো হোক এবং তার ওই মন কি বাত দেখানো হোক, এছাড়া তিনি পছন্দ করেন না। সেই তিনি প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে ইন্টারভিউ দিচ্ছেন, কিন্তু সেই ইন্টারভিউটা অক্ষয় কুমারের আমের আঁটি চুষবেন না আমটা এমনি এমনি খাবেন গুছের ইন্টারভিউ কিন্তু পাবলিক খাচ্ছে না বা নিচ্ছে না। এবং তার সঙ্গে প্রশান্ত কিশোরকে লাস্ট চান্স হিসাবে নামানো হলো। হিন্দু মুসলমান খাচ্ছে না, রাহুল গান্ধীকে গালাগাল খাচ্ছে না, মমতাকে গালাগাল খাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। জানা গেল যেটা, যে তার উপর ইনস্ট্রাকশন রয়েছে যে তুমি বলো যে 300-র বেশি আসন পাবে। তিনি তাই বললেন, প্রত্যেকটা চ্যানেল সেটা নিয়ে খুব ঘাটাঘাটি শুরু করলে, এই তো প্রশান্ত কিশোর বলেছে তার মানে বিজেপি জিতছে। লোকে একটু সচকিত হলো, আপনারাও হলেন যে কি ব্যাপার, প্রশান্ত কিশোর কি বলল। কিন্তু তার একদম মেরুদণ্ডটা ভেঙে দিলেন ওয়ারের করণ থাপার। ওরকম একটা বাঘ, ওরকম একটা রয়্যাল বেঙ্গল টাইগার খুব কম আছে। সে করণ থাপার জ্যোতিবাবুরও ইন্টারভিউ নিয়েছিলেন, তখন তিনি টিভি চ্যানেলে ছিলেন। ওয়ারে ধরলেন প্রশান্ত কিশোরকে, কাঁদিয়ে ছেড়ে দিয়েছেন। আপনারা যান দা ওয়ার, খুঁজবেন অ্যান ইন্টারভিউ অফ প্রশান্ত কিশোর বাই করণ থাপার অর ফ্রম করণ থাপার, হোয়াট এভার ইট ইজ, আপনারা খুঁজলেই ওটা পাবেন। মানে কাঁদতে বাকি থেকে যে প্রশান্ত কিশোর একদম এক্সপোজ করে দিয়েছে যে তুমি ঢপবাজি করছো, আপনারা দেখে নিতে পারেন। ফলে প্রশান্ত কিশোরকে ফিল্ডে নামিয়েছে কিন্তু এই বিজেপির দল, যারা পিছিয়ে গেছে এবং একটার পর একটা ত্রুটি হচ্ছে। আগলিবার 400 পার, এটা সব থেকে ত্রুটি করেছে, যেটা রাহুল ক্যাশ করেছে। 400 পার মানে হচ্ছে কি আপনাদের জাতপাতকে সরিয়ে দিয়ে এরা সংরক্ষণ করবে। এবং সব শেষ করছি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে কলকাতাতে সভা করলেন বউবাজারে। আমি তাকে এত রিল্যাক্সড কোনো পলিটিক্যাল ভাষণ দিতে এর আগে দেখিনি। মমতাদি মঞ্চে যেরকম হেঁটে চলে বেড়ান সেরকমভাবে বেড়ালেন। 15 মিনিট গাল গল্প করলেন দর্শকদের সঙ্গে, যে আমার ছোটবেলায় এই হয়েছিল, আর বলেন কেন, এই তো করছে, ওই করছে, এই তো আমার সঙ্গে এরা বসে রয়েছে, আমার পুরনো সাথী, এ তো নেতা ছিল, এই পরে সেদিকে সব পরেশ পালের সঙ্গে আলাপ করে দিচ্ছে। 15-20 মিনিট এইভাবে কাটালেন। তারপরে মামুলি কিছু কথাবার্তা বলে খেলা হবে, হ্যাঁ খেলা হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শেয়ার মার্কেট আমি বুঝি না বললেও তিনি কিন্তু খবর রাখছেন, তিনি শেয়ার মার্কেটেরও খবর রাখছেন, এবং তার কাছে খবর আসছে কে এগিয়ে কে পিছিয়ে। ফলে প্রশান্ত কিশোরের ব্যাপারটা পুরোপুরি ভাঁওতাবাজি। শুধুমাত্র তার বিহারের আগামী নির্বাচনের পয়সাকড়ি পাচ্ছেন বলে তাকে ফিল্ডে নামিয়ে শেষ চেষ্টা করা হচ্ছে ডান বাই অমিত শাহ আর নরেন্দ্র মোদী। কিন্তু কাজের কাজ হবে কি, ষষ্ঠ পর্ব হওয়ার পর কোথায় গিয়ে দাঁড়াবে আমরা নিজেরাও জানি না। তবে খুব ইন্টারেস্টিং। আর আপনাদের ওই জজ সাহেব খানিকটা কিন্তু বিপাকে পড়েছেন, মানে অভিজিৎ গাঙ্গুলি। ইদানিং কথাবার্তা ওখানে যা শোনা যাচ্ছে যে তার এই ধরনের বিকৃত রুচি সম্পন্ন, তিনি বাজে লোকই এমনি, তার সেগুলো কেউ পছন্দ করেনি। ফলে তিনি যে ডিগবাজি খাওয়ার মতন একটি জায়গায় যাচ্ছেন বলে শেষ খবর। শেষ করছি বাবু, স্টপ ইট। থ্যাংক ইউ, গুড নাইট।